আমার যারা শ্রোতা আছেন তারা নিশ্চয়ই জানেন, অনেকে হয়তো কলকাতা থেকেও শোনেন, আরজিকর হসপিটালে যা হয়েছে এটা খুবই তীব্র এবং স্ট্রং একটা প্রতিবাদ আমরা গল্পকরণ চ্যানেল থেকে জানাচ্ছি। কারণ এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটার সুষ্ঠু বিচার, প্রত্যেকটা মানুষকে সুষ্ঠু বিচার করা উচিত। এটার সাথে জড়িত এমনভাবে বিচার করা উচিত যেন ভবিষ্যতে কেউ কোনো দিন এভাবে চিন্তাও না করতে পারে। সো 9 আগস্ট সম্ভবত, ভুল না হলে, আমি আসলে অনেক আগে থেকে আমি আমার ওয়াইফ দুজনেই খুবই ফলো করতেছিলাম যে কী হচ্ছে। আসলে কখনো বলা হয় নাই। আসলে আমরাও গল্পকরণ চ্যানেলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমার যারা শ্রোতা আছেন তারা যেভাবে যারা এটাকে সাপোর্ট করছেন, প্রত্যেকের প্রতি আমাদের রয়েছে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা আপনাদের সাপোর্ট, যে কোনো অন্যায়ের প্রতিবাদে ডেফিনেটলি আপনারা আপনাদের সাপোর্ট চালিয়ে যাবেন। আর যারা এটার বিরোধিতা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে আমি দেখেছি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখেছি, যারা বিভিন্ন শোবিজ তারকাদের দেখেছি এটার বিরোধিতা করতে, তাদেরকে বলছি আসলে এই ধরনের অপরাধ কোনোভাবেই কাম্য নয় আমাদের সমাজে। তো আমাদের উচিত দল মত নির্বিশেষে সবাই একসাথে নেমে এটা প্রতিবাদ করা এবং এমন একটা দৃষ্টান্ত স্থাপন করা যেন ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধের কথা আর ভাবতেও না পারে। আমাদের চোখ সবসময় ওদিকে আছে, কি হচ্ছে কি না হচ্ছে সবসময় আমরা ফলো করছি এবং দোয়া করছি যেন সব কিছু ভালোভাবে হয়, আমরা যা চাচ্ছি সেটা যেন সফল হয়। এনিওয়েজ, চলুন শুরু করি আগাথা ক্রিস্টির লেখা গল্প গুপ্তচর এর 5ম পর্ব। কি বলেন? মিসেস ব্ল্যানকেনসপ 3 স্পেসড? মাথা ঝাঁকালো টাপেন্স। আমি কি বলেছিলাম জানতে চাইলেন মিস মিন্টন। 2 ক্লাবস? আপনারা নিশ্চিত? আমার মনে হয় 1 নো ট্রাম্প ডাকলে ভালো হতো। আসলে মিসেস কেইলি কি যেন ডেকেছেন, 1 হার্টস। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আর সেজন্যই হাতে তেমন কার্ড না থাকার পরও 2 ক্লাবস ডাকতে হলো আমাকে। 3 স্পেড বললেন মিসেস স্প্রট। ফাস। চুপ করে আছেন মিসেস কেইলি। বুঝতে পারছেন বাকিরা তাকিয়ে আছে তার দিকে। তিনি কি কল করবেন তা শুনতে চাইছেন। কিছু মনে করবেন না, কল না দিয়ে উঠে বললেন তিনি। আমি দুঃখিত, আসলে আমার মনে হয় আমাকে দরকার মিস্টার কেইলির। অন্য কার্ড প্লেয়ারদের চেহারার দিকে একে একে তাকালেন তিনি। টেরেসে আছেন তিনি, মনে হয় হাত থেকে বই পড়ে গেছে, তুলে দেওয়ার জন্য ডাকছেন আমাকে। তার হাত থেকে বই পড়ে গেছে তা আপনি জানলেন কিভাবে? জিজ্ঞেস করল টাপেন্স। ওইরকম একটা আওয়াজ শুনতে পেয়েছি। হাতের কার্ডগুলো নামিয়ে রেখে ঘরের দরজা দিয়ে বেরিয়ে গেলেন মিসেস কেইলি। ধৈর্যচ্যুতি ঘটল টাপেন্সের। দীর্ঘশ্বাস ফেলল সে, নিচু গলায় বলল, নিজের কোমরে একটা দড়ি বেঁধে রাখলে ভালো করতেন মিসেস কেইলি। দড়ির অন্য প্রান্ত থাকতো মিস্টার কেইলির হাতে। ভদ্রলোক যদি সেটা ধরে টান দিতেন, মিসেস কেইলি বুঝতে পারতেন তাকে ডাকা হচ্ছে। একে বোধহয় বলা হয় পতিপরায়ণা, বললেন মিস মিন্টন। দেখতে ভালো লাগে না? বাকিদের কেউ কোনো মন্তব্য করলেন না। কিছুক্ষণ চুপ করে থাকলেন সবাই। একসময় মিস মিন্টন বললেন, শিলা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। সিনেমা দেখতে গেছে, বলল মিসেস স্প্রট। আর মিসেস প্যারেন না? জিজ্ঞেস করল টাপেন্স। কি নাকি হিসাব কিতাব পরীক্ষা করার আছে, বললেন মিস মিন্টন। তাই খাতাপত্র নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছেন। এই খাতাপত্র দেখার কাজ কি যে বিরক্তিকর বলে বোঝানো যাবে না। দরজা লাগিয়ে দিয়েছেন? যেন একমত হতে পারছে না এমনভাবে বলল মিসেস স্প্রট। কিন্তু আমার ধারণা বাইরে থেকে এসেছেন তিনি কিছুক্ষণ আগে। একটু আগে যখন ফোন ধরতে গিয়েছিলাম তখন দেখলাম হলে ঢুকেছেন তিনি। হঠাৎ কোথায় যাওয়ার দরকার হলো তার? বললেন মিস মিন্টন। অন্য যেখানেই হোক,
তিনি নিশ্চয়ই সিনেমা হলে যাননি। বাইরে থেকে যখন সংস্কৃতিতে ঢুকলেন মিসেস পেরেন্না, বলল মিসেস স্প্রট। তার মাথায় হ্যাট দেখিনি আমি, এমনকি কোটও পরা ছিলেন না। উসুখুসু হয়েছিল চুল, দেখে মনে হলো কিছুটা পথ দৌড়ে এসেছেন তিনি। হাঁপাচ্ছিলেন। আমার সঙ্গে একটা কথা বললেন না। সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে গেলেন নিজের ঘরের দিকে। ঘরে ঢুকলেন মিসেস কেইলি। সাফাই গাওয়ার সুরে বললেন, সারা বাগানে হেঁটে বেড়াচ্ছেন মিস্টার কেইলি। আজ রাতটায় নাকি হাঁটাচলা করার জন্য খুবই মনোরম। বসে পড়লেন ব্রিজের টেবিলে। ওই দান শেষ করে পরের দান শুরু করেছেন তারা। এমন সময় ঘরে ঢুকলেন মিসেস পেরেন্না। হাঁটতে কেমন লাগলো জিজ্ঞেস করলেন মিস মিন্টন। বাইরে যাইনি আমি। আবেগের ছোঁয়া নেই মিসেস পেরেন্নার কণ্ঠে। কিন্তু মিসেস স্প্রট বললেন তিনি নাকি আপনাকে সংস্কৃতিতে ঢুকতে দেখেছেন। তার মানে আপনি অবশ্যই বাইরে গিয়েছিলেন। আবহাওয়া কীরকম, তার কি অবস্থা তা দেখতে গিয়েছিলাম। কেমন জ্বলন্ত দৃষ্টিতে মিসেস স্প্রটের দিকে তাকালেন মিসেস পেরেন্না। নিজের উপর সেই দৃষ্টি টের পেয়ে চেহারা লাল হয়ে গেল মিসেস স্প্রটের। ভয় ফুটেছে দুই চোখে। মিসেস কেইলির দিকে তাকালেন মিসেস পেরেন্না। আপনার স্বামী দেখছি সারা বাগানে মনের সুখে ঘুরে বেড়াচ্ছেন, কারণটা কি? বলল ও নাকি হাঁটাচলা করতে ভালো লাগছে ওর এখন। একটা মাফলার পরে আছে, আরেকটা সাজলাম, কিন্তু ও বলল একটা দিয়ে নাকি কাজ হয়ে যাবে। শেষ পর্যন্ত ঠান্ডা না লেগে যায় বেচারার। আর কিছু কথা না বলে ঘর থেকে বের হয়ে গেলেন মিসেস পেরেন্না। আজ রাতে কেমন অদ্ভুত লাগছে না মহিলাকে, বলল মিসেস স্প্রট। সামনের দিকে ঝুঁকলেন মিস মিন্টন। আপনি নিশ্চয়ই ডানে বাঁয়ে তাকালেন, ফলে তার দেখা দেখি সামনে ঝুঁকল বাকিরাও। মদ খাওয়ার ব্যাপারে সন্দেহ করবেন না ওই মহিলাকে। আমারও মাঝে মধ্যে কেমন পাগলাটে মনে হয় মিসেস পেরেন্নাকে, বললেন মিসেস কেইলি। আপনার কি ধারণা মিসেস ব্ল্যানকেনসপ? না, মিসেস পেরেন্নাকে পাগলাটে মনে হয় না আমার, বরং আমার মনে হয় তিনি কিছু একটা নিয়ে চিন্তিত। মিসেস স্প্রট, কল দিন। কি বলি সিদ্ধান্তহীনতায় ভুগছে মিসেস স্প্রট। ভালো মতো দেখে হাতে ধরা কার্ডগুলো দেখল। 1 ডায়মন্ড। দরজায় এসে দাঁড়িয়েছেন মিসেস অরুরক। জোরে জোরে দম নিচ্ছেন। ঠিক কি দৃষ্টি খেলা করছে তার চোখে তা ঠাহর করা মুশকিল। তবে তার ভাবভঙ্গি কৌতুকপূর্ণ, অথচ বিদ্বেষপরায়ণ বলে মনে হচ্ছে। ঘরে ঢুকলেন তিনি। খুব ব্রিজ খেলা হচ্ছে না? আপনার হাতে ওটা কি জিজ্ঞেস করল মিসেস স্প্রট। কৌতূহলী হয়ে উঠেছে মিসেস অরুরকের প্রতি। হাতুড়ি ড্রাইভওয়েতে পড়েছিল, তুলে নিয়ে এলাম। কোনো সন্দেহ নেই কেউ একজন এটা ফেলে এসেছে সেখানে। ড্রাইভওয়েতে? বিস্মিত হয়ে গেছে মিসেস স্প্রট। আর জায়গা পেল না। মাথা ঝাঁকালেন মিসেস অরুরক। হাতল ধরে দোলাচ্ছেন হাতুড়িটা। ওই অবস্থাতেই বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। হলের দিকে যাচ্ছেন। নির্বিঘ্নে খেলা চলল আরও মিনিট 5। এরপর মেজর ব্লেচলি ঢুকলেন ঘরে। সিনেমার নাম ওয়ান্ডারিং মিনস্ট্রেল। রাজা দ্বিতীয় রিচার্ডের শাসনকালের উপর ভিত্তি করে বানানো। ক্রুসেডের ঘটনা আছে সিনেমায়, যুদ্ধের দৃশ্যও আছে। যেহেতু সেনাবাহিনীতে কাজ করেছি সেহেতু জোর দিয়ে বলতে পারি যুদ্ধের দৃশ্যগুলো ঠিকমতো চিত্রায়িত হয়নি। কেন যেন এসব দৃশ্য ধারণ করার সময় অভিজ্ঞ কারো পরামর্শ নেয় না ওরা, বুঝি না। নিজের ঘরের দিকে চলে গেলেন। রাবার শেষ হয়নি, তাই খেলা চলতে লাগল। হাতঘড়ির দিকে তাকালেন মিসেস কেইলি। সঙ্গে সঙ্গে যেন আঁতকে উঠলেন। তাকে যেন আবারও ঘাবড়ে দেওয়ার জন্য দরজার বাইরে থেকে কেসে উঠলেন মিস্টার কেইলি। উঠতে যাচ্ছিলেন মিসেস কেইলি, কিন্তু দরজার বাইরে থেকেই আওয়াজ দিলেন তার স্বামী। না না মাই ডিয়ার, আমি ঠিক আছি। আশা করি খেলাটা উপভোগ করছো তুমি। আমার যদি কড়া ঠান্ডা লেগেও যায় তাতে কি, হাজার হোক, এখন যুদ্ধ চলছে সারা দুনিয়ায়। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় টাপেন্স খেয়াল করল
ওর সঙ্গের মানুষগুলোর মধ্যে কেমন একটা উত্তেজনা বিরাজ করছে। ভ্রু কোঁচকে আছেন মিসেস প্যারেন্নার, কোঁচকে আছে ঠোঁট দুটো। দু একটা কথা শুনে বোঝা গেল মেজাজ খিচড়ে আছে তার। কী কারণে কে জানে, অস্থিরতা আরও বাড়ল তার। গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন ডাইনিং রুম থেকে। টোস্টের গায়ে পুরো করে মারমালেড মাখতে মাখতে মুচকি হাসলেন মেজর ব্লেসলি। কি হয়েছে জিজ্ঞেস করলেন মিস মিন্টন। অতি আগ্রহে ঝুঁকলেন সামনের দিকে। নিজের শ্রোতাদের দিকে একে একে তাকালেন মেজর ব্লেসলি। মিস মিন্টন, মিসেস ব্ল্যানকেনসপ, মিসেস কেলি আর মিসেস ওরুরুক। কিছুক্ষণ আগে বেটিকে নিয়ে ঘর থেকে চলে গেছেন মিসেস প্রট। মেজর বললেন, মিডোস মানে? ভ্রু কুচকে গেল টাপেন্সের। মিস্টার মিডোসের কথা বলছি। এখনও একটুখানি হাসি লেগে আছে ব্লেসলির ঠোঁটের কোনায়। কাল কখন যেন বাইরে গিয়েছিল, তারপর সারা রাত আর কোনো খবর নেই, এখনও ফেরেনি। কি? কণ্ঠ উঁচু হয়ে যাচ্ছে টের পেয়ে নিজেকে সামলালেন টাপেন্স। ওর দিকে তাকালেন মেজর ব্লেসলি, দৃষ্টিতে একই সঙ্গে সন্তোষ আর বিদ্বেষ। তার কথা শুনে তার শ্রোতাদের কেউ একজন বিহব্বল হয়ে গেছে এবং সেটা উপভোগ করছেন তিনি। বললেন, সন্তোষের কোনো বর্ডার আগে ওরকম করেনি, তাই স্বাভাবিকভাবেই মেজাজ বিগড়ে গেছে মিসেস প্যারেন্নার। বিড়বিড় করে কি যেন বললেন মিস মিন্টন। তাঁর চেহারায় অস্বস্তির ছাপ। মিসেস কেলিকে দেখে মনে হচ্ছে তিনি যেন মানসিকভাবে একটা ধাক্কা খেয়েছেন। মিসেস ওরুরুকের ঠোঁটের একটা কোণা একটু বেঁকে গেল, তবে তিনি হাসলেন কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেল না। মিস্টার মিডোসের খারাপ কিছু হয়নি তো? বললেন মিস মিন্টন। তিনি গাড়ি চাপা পড়েননি তো? কেউ হয়তো তাকে হাসপাতালে নিয়ে গেছে। তাহলে এতক্ষণেও কেন ফোন করে জানানো হলো না আমাদেরকে? মিডোসের সঙ্গে নিশ্চয়ই ওর আইডি কার্ড ছিল। অস্বস্তি বোধ করছে টাপেন্স, আর খেতে ইচ্ছে করছে না। উঠে দাঁড়ালো সে, বেরিয়ে গেল ঘর ছেড়ে। চলে যাওয়ার সময় লাগিয়ে দিল দরজাটা। বেচারা মিডোস কিন্তু একদিক দিয়ে ভাগ্যবান, খোঁটা দেওয়ার ঢঙ্গে বললেন বেচলি। কিরকম জানতে চাইলেন মিসেস ওরুরুক। আমাদের ওই সুন্দরী বিধবা মিসেস ব্ল্যানকেনসপের নজর পড়েছে ওর উপর। টোস্টে কামড় বসালেন মেজর। ছিপ ফেলা হয়েছে, টোপ গিলেছে মাছ, বাকিটা দেখার অপেক্ষায় আছি। মেজর ব্লেসলি, ক্ষীণ সুরে বললেন মিস মিন্টন। চোখ পিটপিট করলেন মেজর ব্লেসলি। চার্লস ডিকেন্স কি বলে গেছেন মনে আছে? বিধবাদের ব্যাপারে সাবধান। কিছু না জানিয়ে উধাও হয়ে গেছে টমি। বিচলিত বোধ করছে টাপেন্স। মনে মনে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন নিজেকে। অ্যান বা এমকে ধরার ব্যাপারে হয়তো গুরুত্বপূর্ণ কোনো সূত্র পেয়ে গেছে, সেটা নিয়ে কাজ করছে সম্ভবত। সন্সোর্সির বাইরে দেখা করা ছাড়া যোগাযোগের কোনো উপায় নেই দুজনের মধ্যে, এবং সেটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শেষ যখন দেখা করেছিল ওরা দুজন, তখন বিপদের সম্ভাবনা অনুমান করে নিয়ে একমত হয়েছিল একজন আরেকজনকে না জানিয়ে কোথাও যাবে না, অন্তত দীর্ঘ সময়ের জন্য তো নাই। আর একটা ব্যাপারে একমত হয়েছিল, যদি কোথাও যেতেই হয় তাহলে কোনো না কোনো এক কৌশলে দেখা করবে নিজেদের মধ্যে। চুক্তি ভঙ্গ করেছে টমি। প্যারেশানি কমানোর জন্য বসে পড়ল টাপেন্স। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কাল রাতে আর কে কে সন্সোর্সের বাইরে গিয়েছিল? মিসেস প্যারেন্না। যদি কথাটা অস্বীকার করেছেন তিনি, কিন্তু মিসেস প্রট নিশ্চয়ই খামোখা মিথ্যা বলবে না। আবহাওয়ার পরিবর্তন, সাফাইটা কি যুক্তিযুক্ত? নিশ্চয়ই রাতারাতি আবহাওয়ার এমন কোনো পরিবর্তন হয়নি যে তার বাড়ির বাইরে গিয়ে দেখতে হবে। তাহলে কেন বাইরে গিয়েছিলেন মিসেস প্যারেন্না? গোপন কোনো কাজে? কাজটা কি খুব জরুরি ছিল, তাই হ্যাট কোট ছাড়া বেরিয়ে পড়তে হয়েছিল তাকে? টমির নজরে পড়ে গিয়েছিল ব্যাপারটা। তখন কি সে বুঝতে পারে যোগাযোগ করার মতো সময় নেই টাপেন্সের হাতে, তাই মূল্যবান সময় নষ্ট না করে ফলো করতে শুরু করে মিসেস প্যারেন্নাকে। ওই মহিলাকে ফলো করে কি জানতে পেরেছে টমি? কিন্তু আসলে যদি কিছু জেনে থাকে সে,
তাহলে তার টাপেন্সকে জানাতে এত সময় লাগছে কেন? সংস্কৃতিতেই বা ফিরছে না কেন সে? অস্বস্তিকর অনুভূতিটা আবারও যেন ছেঁকে ধরতে চাইছে টাপেন্সকে। বুঝতে পারছে মিসেস ব্ল্যানকেনসপের ভূমিকায় যতক্ষণ অভিনয় করবে ততক্ষণ ওর জন্য টমির প্রতি কৌতূহল আর উদ্বেগ দেখানোটা স্বাভাবিক। সংস্পর্শের বাসিন্দারা ইতিমধ্যে বুঝে গেছে মিস্টার মিডোস না চাইলেও তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন মিসেস ব্ল্যানকেনসপ। সুযোগ পেলেই তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ওই বিধবা মহিলার ছেলেরা বড় হয়ে গেলেও তার বিয়ের বয়স শেষ হয়ে যায়নি এখনও। তাছাড়া স্বামী হিসেবে মিস্টার মিডোস নিশ্চয়ই খারাপ হবেন না। অস্থিরতা আরও বাড়ল টাপেন্সের। উঠে দাঁড়ালো সে। সিদ্ধান্ত নিল খুঁজে বের করবে মিসেস প্যারেন্নাকে, কি হয়েছে তা জানতে চাইবে তার কাছে। কিন্তু টমির ব্যাপারে মিসেস প্যারেন্নার খুব একটা আগ্রহ আছে বলে মনে হলো না। টাপেন্সের কথা শুনে রীতিমতো খেঁকিয়ে উঠলেন তিনি। আমি কি জানি কি হয়েছে মিস্টার মিডোসের? রুম ভাড়া নেওয়ার সময় বলে দিয়েছিলাম বাড়ির বাইরে রাত কাটানো যাবে না। আমার বোর্ডিং হাউসের আচরণবিধির লঙ্ঘন করেছেন তিনি। যখন ফিরবেন তিনি জবাবদিহি করতে হবে তাকে। রাগ করছেন কেন? টাপেন্স টের পেল সে নিজেও রেগে যাচ্ছে। কোনো দুর্ঘটনা তো ঘটতে পারে মিস্টার মিডোসের। বাইরে রাত কাটানোর মতো মানুষ না তিনি। তার চারিত্রিক কোনো সমস্যাও নেই, খেয়ালি স্বভাবও না। কোনো দুর্ঘটনা যদি ঘটত এতক্ষণে কি জানতে পারতাম না? মিসেস ব্ল্যানকেনসপ, মনে রাখবেন এটা লিয়াহ্যাম্পটন হলেও ইংল্যান্ডের একটা জায়গা, আফ্রিকার গহীন জঙ্গল না। এখানে সভ্য মানুষরা বাস করে, জঙ্গলিরা না। মিসেস প্যারেন্নাকে কিছু বলে লাভ হবে না বুঝতে পেরে তার সামনে থেকে সরে গেল টাপেন্স। দিন গড়িয়ে গেল, তবুও কোনো খবর নেই টমির। বিকেলের দিকে সংস্পর্শের বোর্ডাররা সবাই গিয়ে ধরলেন মিসেস প্যারেন্নাকে। ফোন করতে হবে পুলিশকে। প্রথমে কিছুক্ষণ গাইগুই করলেন তিনি। পুলিশকে ফোন করতে তার এত আপত্তি কেন কে জানে, কিন্তু শেষ পর্যন্ত রাজি হলেন। একটা নোটবুক নিয়ে সংস্পর্শিতে হাজির হলেন এক সার্জেন্ট। জিজ্ঞাসাবাদ করলেন তিনি প্রায় সবাইকেই। কিছু কথা টুকে রাখলেন নোটবুকে। তারপর শুরু হলো খোঁজ খবর। কয়েকটা কথা জানা গেল। গতকাল সারাটা বিকেল কমান্ডার হেইডকের সঙ্গে গল্ফ খেলেছেন মিস্টার মিডোস। তারপর তার বাড়িতে গিয়ে তার সঙ্গে সাপার সেরেছেন। রাত 10:30টার দিকে স্মাগলার্স রেস্ট থেকে বেরিয়ে আসেন তিনি। জনক মিস্টার ওয়াল্টার্স এবং ডক্টর কার্টিজের সঙ্গে পাহাড়ি পথ ধরে রওনা দেন সংস্পর্শের দিকে। মিস্টার ওয়াল্টার্স আর ডক্টর কার্টিস নিশ্চিত করে বলেছেন সংস্পর্শের ড্রাইভওয়েতে ঢোকার আগে যে দরজা আছে সে পর্যন্ত মিস্টার মিডোসের সঙ্গে এসেছেন তারা। তারপর তাদেরকে গুড বাই জানিয়ে ভিতরে ঢুকে পড়লেন মিস্টার মিডোস। থতমত খেয়ে গেল টাপেন্স। সংস্পর্শের ড্রাইভওয়ে থেকে হাওয়ায় মিলিয়ে গেছে টমি। দুটো ব্যাখ্যা করতে পারে ঘটনাটার, ভাবল সে। ড্রাইভওয়ে ধরে যখন সংস্পর্শের দিকে এগোচ্ছিলেন টমি, তখন হয়তো দেখা পায় বাড়ির ভেতর থেকে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে আসা মিসেস প্যারেন্নাকে। সঙ্গে সঙ্গে টমি বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে। চট করে কোনো ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে। তারপর সুযোগ বুঝে ফলো করতে শুরু করে ওই মহিলাকে। গোপনে কার সঙ্গে দেখা করেছেন তিনি জেনে নেয়। তারপর মিসেস প্যারেন্না যখন সংস্পর্শের দিকে ফিরতি পথ ধরেন, ফলো করতে শুরু করে রহস্যময় সেই লোকটাকে। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় কোনো দুর্ঘটনা ঘটেনি ওর, এবং এখনও বেঁচেই আছে সে। যে কাজে এসেছে লিয়াহ্যাম্পটনে সে দায়িত্বই পালন করছে। এই অবস্থায় যদি ধরা পড়ে যায় পুলিশের হাতে, তাহলে ওর কাজ তো ভণ্ডুল হবেই। এন বা এম অথবা দুজনেই পালিয়ে যাবে। কিন্তু দ্বিতীয় ব্যাখ্যাটা আরও বাড়িয়ে দিল টাপেন্সের অস্বস্তি। একটা হাতুড়ি। কাল রাতে ড্রাইভওয়েতে একটা হাতুড়ি পড়েছিল। প্রশ্ন হচ্ছে এখানে হাতুড়ি পড়ে থাকবে কেন? মিসেস প্যারেন্না হন্তদন্ত হয়ে ঠিক কখন ঢুকেছিলেন সংস্পর্শিতে? 10:30টায় নাকি কিছু আগে পরে? ব্রিজ খেলছিল বলে সময়টা খেয়াল করতে পারেনি টাপেন্স। সম্ভবত খেয়াল করেনি অন্য খেলোয়াড়রাও। তাছাড়া আবহাওয়া পর্যবেক্ষণ করে এমন কি দেখলেন মিসেস প্যারেন্না যে উদ্ভ্রান্ত হয়ে যেতে হবে তাকে? গতকাল রাত 10:30টায় আসলে কি হয়েছে সংস্পর্শের ড্রাইভওয়েতে? বোর্ডারদের প্রায় সবার সঙ্গেই ব্যাপারটা নিয়ে কথা বলল সে, কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারল না কেউই। রাত 10:30টা যদি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়, তাহলে সবচেয়ে বেশি সন্দেহ হয় মিসেস প্যারেন্নাকে। কিন্তু সেটাই শেষ কথা না।
সন্সোসির বোর্ডারদের মধ্যে কমপক্ষে 3 জন গতকাল রাত 10:30টার কাছাকাছি সময়ে বাইরে ছিল। সিনেমা দেখতে গিয়েছিল মেজর ব্লেচলি একা। কোনো দরকার ছিল না, কেউ জানতেও চায়নি। তারপর সন্সোসিতে ফেরার পর গড়গড় করে বলতে শুরু করেছিলেন কী সিনেমা দেখেছেন, সেটার কাহিনী কী, কোন দৃশ্যটা কীভাবে চিত্রায়িত করলে বেশি ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটাও কি সন্দেহজনক নয়? মেজর ব্লেচলি কি আসলে তার সিনেমা দেখাটাকে অ্যালিবাই হিসেবে ব্যবহার করতে চেয়েছেন? নিজের স্বাস্থ্য নিয়ে যার পণ্যায় উদ্বিগ্ন মিস্টার কেইলিও কিন্তু গতকাল রাতে লম্বা সময় ধরে হেঁটে বেরিয়েছেন সন্সোসির বাইরের বাগানে। আর শিলা, কে যেন বলল শিলাও গতকাল সিনেমা দেখতে গিয়েছিল। কখন ফিরেছিল সে? কেউ দেখেছে কি? অন্তত টাপেন্স দেখেনি। হাতুড়িতে হাতে নিয়ে সেটা দোলাতে দোলাতে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন মিসেস ওরুরুক। দৃশ্যটা কেন যেন মনে পড়ে গেল টাপেন্সের। কি ব্যাপার ডেব, তোমাকে দেখে উদ্বিগ্ন মনে হচ্ছে? চমকে উঠল ডেবরা বেরেসফোর্ড। তারপর একটুখানি হাসল। টনি মার্সডনের সহানুভূতির শিল 2 চোখের দিকে তাকালো। টনিকে পছন্দ করে সে। বুদ্ধি আছে ছেলেটার। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কোডিং সেকশনে যে কজন নবিশ কাজ করে তাদের মধ্যে সবচেয়ে মেধাবী বলা যায় ওকে। সবাই বলে অনেক দূর যেতে পারবে সে। চাকরি উপভোগ করছে ডেবরা, তবে মাঝে মধ্যে কাজের প্রতি মনোযোগ টিকিয়ে রাখতে কষ্ট হয় ওর। তারপরও ওর দৃষ্টিতে কোনো হাসপাতালে নার্সের কাজ করার চেয়ে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করা অনেক অনেক ভালো। কিছু না, টনিকে বলল সে। আমার মার কথা ভাবছিলাম। তোমার মা? কেন, কি হয়েছে তার? আমার এক বুড়ি খালাকে দেখতে কর্নওয়ালে গেছে মা। আমার ওই খালার বয়স 78, ভীমরতি ধরেছে তাকে। তাহলে তো চিন্তায় পড়ারই কথা। তবে 2 দিন আগে আমাকে একটা চিঠি পাঠিয়েছেন মা। আচ্ছা, কে লিখেছেন তিনি? যা লিখেছেন তার সঙ্গে আমার ভাই চার্লস যা বলেছে তার কোনো মিল পাচ্ছি না, আর সেজন্যই চিন্তায় পড়ে গেছি। তুমি তো দেখছি ধাঁধায় ফেলে দিচ্ছ আমাকে, খুলে বলো কি হয়েছে তোমার আসলে? চিঠিতে মা লিখেছেন গ্রেসি আন্টি, মানে আমার সেই খালার সঙ্গে নাকি আছে, বাগান করার সবজি উৎপাদনের কাজে সাহায্য করছে তাকে। মার কী অবস্থা তা দেখে আসার জন্য চার্লসকে পাঠিয়েছিলাম কর্নওয়ালে। ফিরে এসে চার্লস জানিয়েছে মা নেই সেখানে। নেই? না। অদ্ভুত তো, তোমার বাবা কোথায়? সরকারি কাজে স্কটল্যান্ডের কোনো জায়গায় গেছে যেন। তার সঙ্গে যোগ দিতে যাননি তো তোমার মা? যাওয়ার কথা না, কারণ বাবা যেখানে গেছে সেখানে স্ত্রী নিয়ে থাকার অনুমতি নেই। ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে আমার। আমারও। মা যেখানে যায়নি সেই জায়গায় কথা কেন লিখল চিঠিতে? তিনি হয়তো চাননি তাকে নিয়ে দুশ্চিন্তা করো তোমরা। টনি, আমার মা অন্য কারোর সঙ্গে উইকেন্ড কাটাতে গেছে এরকম মনে করছো নাকি? যদি মনে করে থাকো তাহলে ভুল হয়েছে তোমার। বাবা আর মা এখনও একজন আরেকজনকে ভালোবাসে, ওরকম কিছু সম্ভাবনা নেই তাদের কারোরই। যাই হোক, আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগছে কোন ব্যাপারটা জানো? কোনটা? পকেট থেকে সিগারেটের বাক্স বের করল টনি। একটা সিগারেট গুঁজল ঠোঁটে। গতকাল ডিপার্টমেন্টের কে যেন বলল লিয়া হ্যাম্পটনে কে একটা কাজে গিয়েছিলেন, সেখানে নাকি আমার মাকে দেখেছে। প্রশ্ন হচ্ছে, যে মানুষটা চিঠি লিখে আমাকে কর্নওয়ালের কথা জানিয়েছে সে লিয়া হ্যাম্পটনে কেন? একটা ম্যাচ কাঠি জ্বালিয়ে সিগারেট ধরাতে যাচ্ছিল টনি। ওই অবস্থাতেই থেমে গেল ওর হাত। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ডেবরার দিকে। লিয়া হ্যাম্পটন? হ্যাঁ, বুড়ো কর্নেল আর চিরকুমারী মহিলাদের জন্য যে জায়গা বিখ্যাত, সেখানে মার মতো একটা মানুষ কী করছে? সিগারেট ধরালো টনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় কি কিছু করতেন তোমার মা? নার্সিং, কোনো এক জেনারেলের গাড়িও চালাতো বলে শুনেছি। টুকটাক আরও কিছু কাজ করেছে। তবে আমার বিশ্বাস মা আসলে বাবার কাঁধে কাঁধ মিলিয়ে গুপ্তচরগিরি করেছে। ওসব ব্যাপারে কথা বলতে তাদের কাউকেই কখনো চাপাচাপি করিনি আমরা।
পরদিন বিকেলে যেখানে থাকে ডেবরা সেখানে অফিস থেকে ফিরে দেখল কোনো একটা গড়বড় হয়েছে ওর ঘরে। ঠিক কি হয়েছে তা বুঝতে কয়েক মিনিট সময় লাগলো মেয়েটার। সঙ্গে সঙ্গে জোরে জোরে ঘন্টা বাজাতে শুরু করলো সে। রেগে গেছে, এখনই কথা বলতে চাচ্ছে তার বাড়িওয়ালি রলির সঙ্গে। তিনি আসামাত্র তাকে বলল, আমার চেস্ট অফ ড্রয়ারের উপর যে বড় বড় ফটোগ্রাফ রাখা ছিল সেটা কোথায়? মিসেস রলিকে দেখে মনে হচ্ছে ক্ষুব্ধ হয়েছেন তিনি। এদিক ওদিক তাকিয়ে বলল, জানি না তো, আপনার ঘরের কোনো কিছু ধরিনি আমি। গ্ল্যাডিস বলতে পারবে হয়তো। ডাক দেয়া হলো গ্ল্যাডিসকে, কিন্তু সেও বলল, আপনার ঘরের কোনো কিছু সরাইনি আমি, তবে গ্যাস কোম্পানি থেকে একটা লোক এসেছিল, সে হয়তো নিয়ে থাকতে পারে। গ্যাস কোম্পানির লোক? যেন আকাশ থেকে পড়েছে ডেবরা। আমার মার ছবি সরিয়ে লাভ কি ওই লোকের? আমারও তো একই প্রশ্ন। সুযোগ পেয়ে ডেবরার সঙ্গে সুর মেলালেন মিসেস রলি। দরকার হলে আপনার ছবি সরাবে ওই লোক, আপনার মার ছবি দিয়ে কি করবে সে? কিন্তু এত সহজে মন গলল না ডেবরার। ওর সন্দেহ, ঘর পরিষ্কার করার সময় গ্ল্যাডিসের হাত থেকে উল্টে পড়েছে ফটোগ্রাফটা, ভেঙে গেছে ফ্রেমের কাঁচ। অপকর্ম ঢাকতে এখন গ্যাস কোম্পানির লোকের উপর দোষ চাপাচ্ছে গ্ল্যাডিস। কারণ কোনো কথা নেই, বার্তা নেই। ডেবরার ঘরে গ্যাস কোম্পানির লোক আসতে যাবে কেন? কিন্তু চিন্তা করার মতো আরও জটিল সমস্যা আছে ডেবরার, তাই ওর মার ছবি গায়েব হওয়ার ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করল না। উষুকুষু চুল আর খোঁচা খোঁচা দাড়িওয়ালা মাঝবয়সী এক লোক পিয়ারের এক কোনায় বসে মাছ ধরেন প্রায়ই। সৈকত ধরে হাঁটতে হাঁটতে আজ তার কাছে গেল টাপেন্স। কেউ দেখছে না বুঝতে পেরে উঠে পড়ল পিয়ারে। মিস্টার গ্রান্টকে শেষ ভরসা মনে করে তার কাছে এসেছে সে। ওর কথা শোনার পর মিস্টার গ্রান্ট বললেন, না, আমার কাছে আসেননি তো তিনি, কোনো খবরও পাঠাননি আমার কাছে। তাহলে কি হয়েছে টমির? জানি না, আপনার খবর কি? কাজ চালিয়ে যাচ্ছি। ভালো, সেটাই চাই আমি। কাজ ছাড়া অন্য কিছু কোনো মূল্য নেই আমার কাছে। আপনার স্বামীর যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা তার অসাবধানতার কারণে হয়েছে, অথচ তাকে এখানে পাঠানোর আগে পই পই করে সতর্ক করে দিয়েছিলাম। মনে রাখবেন, বিশ্বযুদ্ধ চলছে, সেটা শেষ হওয়ার পর কান্নাকাটি করার মতো ফুরসত পাওয়া যাবে। আমাদের হাতে সময় কম। চুপ করে আছে টাপেন্স। ওর মনে হচ্ছে কোনো মানুষ না, বড় একখণ্ড পাথরের সঙ্গে কথা বলছে সে, যার মনে দয়া মায়া বলে কিছু নেই। কালকে সন্দেহ করেছিলেন আপনারা, বললেন মিস্টার গ্রান্ট। সেটা শেষ পর্যন্ত ঠিক প্রমাণিত হয়েছে। আরেকটা কথা, সংশ্লিষ্ট টেলিফোনে একবার কিছু কথা শুনে ফেলেছিলেন আপনি। চতুর্থ কিছু একটা নিয়ে কি যেন বলা হচ্ছিল তখন। আমরা জানতে পেরেছি চতুর্থ বলতে আসলে আগামী মাসের 4 তারিখের কথা বলা হয়েছে। ওই দিন ইংল্যান্ডে বড় রকমের হামলার পরিকল্পনা করেছে শত্রুপক্ষ। আপনি নিশ্চিত? ঘাড় ঘুরিয়ে ট্যাপেন্সের দিকে তাকালেন মিস্টার গ্রান্ট, দৃষ্টিতে বিরক্তি। নিশ্চিত না হয়ে কিছু বলি না আমি। এতদিন আমাদের উপর প্রাথমিক জরিপ চালিয়েছে শত্রুরা, এবার চূড়ান্ত হামলা করবে। তাহলে তা ঠেকানোর চেষ্টা করছেন না কেন? ট্রয়ের যুদ্ধের গল্প শুনেছেন? ঘোড়াটা ছিল ধোঁকা, কিন্তু সেটার ভেতরে সৈন্যরা ছিল আসল। আমাদের ভেতরে শত্রুপক্ষে যেসব সৈন্য লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করতে চাইছি আমরা, কারণ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা যদি কোনো দুর্গ হয় তাহলে ওই লোকগুলোর কাছে সেই দুর্গের চাবি আছে। উপযুক্ত সময়ে চাবিগুলো শত্রুপক্ষের হাতে তুলে দিতে সক্ষম ওরা। কাজেই ঘোড়া না, সেটার ভেতরে সৈন্যদের চাই আমি। আপনি কি আপনার কোনো লোককে কাজে দিতে পারেন না মিসেস প্যারেনের পেছনে? বিশ্বাস করার মতো কেউ না কেউ নিশ্চয়ই আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, আছে। বিশ্বাস করে বলেই আপনার স্বামীকে পাঠিয়েছিলাম এখানে। বিশ্বাস করি বলেই এখানে আপনার উপস্থিতি আসলে উৎপাত জানার পরও তাড়িয়ে দিইনি আপনাকে। মিসেস প্যারেনার ব্যাপারে একটা কথা বোধহয় আপনাদের জানানো হয়নি, এখন বলি। নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি তিনি IRA-র একজন সদস্য। ব্রিটিশ বিরোধী মনোভাব পোষণ করেন মনে প্রাণে, কিন্তু জানা পর্যন্তই। ওই মহিলার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো প্রমাণ হাতে পাইনি আমরা, তাই জালে আটকানো যাচ্ছে না তাকে। মিসেস বেরেসফোর্ড, আপনি আপনার সাধ্যমতো কাজ চালিয়ে যান।
কিছুক্ষণ চুপ করে থাকার পর টাপেন্স বলল, চতুর্থ দিনটা আসতে আর 1 সপ্তাহের মতো বাকি আছে। 1 সপ্তাহের মতো না, ঠিক 7 দিনই বাকি আছে। এই 7 দিনের মধ্যেই রহস্যের সমাধান করতেই হবে আমাদেরকে। আমাদেরকে? ঘাড় ঘুরিয়ে তাকালেন মিস্টার গ্রান্ট। মাথা ঝাঁকালো টাপেন্স। আমার বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ কোনো কিছুর পেছনে লেগেছে টমি, আর সেজন্যই গায়েব হয়ে আছে গত রাত থেকে। শুধু যদি জানতে পারতাম। কথা শেষ না করে নেমে এলো পিয়ার থেকে, সৈকত ধরে হাঁটছে। আক্রমণের নতুন পরিকল্পনা করছে সে। ব্যাপারটা কিন্তু সম্ভব আলবার্ট। আপনি যা বোঝাতে চাইছেন তা বুঝতে পেরেছি আমি, ম্যাডাম। তারপরও বলবো, আইডিয়াটি পছন্দ হয়নি আমার। এখানে পছন্দ অপছন্দের কোনো বড় ব্যাপার না, এটা কাজ হওয়া দিয়ে কথা। তাও মানছি, কিন্তু বাঘ শিকার করতে গিয়ে শিকারে যদি নিজেকেই টোপ হিসেবে ব্যবহার করে, তাহলে যা হবে আপনার বেলায় ঠিক তাই ঘটতে যাচ্ছে। ব্যাপারটা ভালো লাগছে না আমার। মিস্টার ব্যারেসফোর্ডেরও ভালো লাগতো কিনা সন্দেহ। আড়ালে থেকে আমাদের সাধ্যমতো কাজ করার চেষ্টা আমরা করেছি আলবার্ট, খুব একটা লাভ হয়নি। এবার সময় হয়েছে আড়াল থেকে বেরিয়ে আসার। কিন্তু তা করতে গিয়ে অন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাবে না তো? মানে আপনি যা বোঝাতে চাইছেন তা হলো মিস্টার ব্যারেসফোর্ড হয়তো ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন আড়াল ছেড়ে। আপনারও কি ওই কাজটা করা উচিত হবে? ওরা হয়তো ইতিমধ্যে জেনে গেছে তার ব্যাপারে। সেক্ষেত্রে নিজের কথা আগ বাড়িয়ে জানিয়ে দেওয়াটা কি উচিত হবে আপনার? টমি কী করেছে তা জানি না আমি, শুধু জানি আমার লেখা একটা চিঠি হারিয়ে যাওয়ার ভান করতে হবে আমাকে। হইচই করে ফেলে দিতে হবে সংস্কৃতিতে, তারপর কোনো এক আশ্চর্য উপায়ে হলের টেবিলের উপর পাওয়া যাবে চিঠিটা। আমার বিশ্বাস N/M এর কেউ একজন পড়বে ওটাই, জানতে পারবে। ওদের দুজনের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে আমি। সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করব খুব শিগগিরই। তখন আমাকে শেষ করে দেওয়ার জন্য আড়াল থেকে ছেড়ে বের হয়ে আসবে ওরা, আর সেটাই আমি চাইছি। কিন্তু সবার সামনে আপনাকে খুন করার ঝুঁকি নেবে কেন ওরা? সেটা সম্ভব না ওদের পক্ষে। জানি, হয়তো ওরা পাকড়াও করার চেষ্টা করবে আমাকে। সফল হলে নিয়ে যাবে ওদের গোপন আর নির্জন আস্তানায়। তোমার কাজ হচ্ছে জায়গা মতো হাজির হওয়া। তোমার সুবিধা একটাই, তোমাকে চেনে না ওরা। বলতে চাইছেন ওদেরকে ফলো করে জায়গা মতো গিয়ে ওদেরকে হাতে নাতে ধরে ফেলবো? মাথা ঝাঁকালো টাপেন্স। আগামীকাল দেখা হবে তোমার সঙ্গে। স্থানীয় লাইব্রেরিতে গিয়েছিল টাপেন্স। বেশ কয়েকটা বই ঘেঁটে একটা চমৎকার বই পড়ার উপযোগী বলে মনে হয়েছে ওর। ওটা বগল দাবা করে বেরিয়ে আসছে। বাইরে ছায়ায় গা ঢেকে অপেক্ষা করছিল লোকটা। টাপেন্সকে দেখা মাত্র নিচু গলায় ডাক দিল, মিসেস ব্যারেসফোর্ড। মস্ত বড় ভুল করে ফেলল টাপেন্স। চমকে উঠল, ঘাড় ঘুরিয়ে তাকালো। অনতি দূরে দাঁড়িয়ে আছে রোদে পোড়া চামড়াটে লম্বা এক যুবক। ওর ঠোঁটের কোনায় ঝুলছে সুন্দর কিন্তু ওর স্বস্তিকর একটু টুকরো হাসি। বলল, আমাকে চেনেন না আপনি? পরিচয় ফাঁস হয়ে গেছে, কাজেই যুবকের সঙ্গে এখন খুব সাবধানে কথা বলতে হবে টাপেন্সের। চুপ করে আছে, যুবক কি বলে তা শোনার জন্য অপেক্ষা করছে। ডেবরার সঙ্গে একদিন আপনাদের ফ্ল্যাটে গিয়েছিলাম আমি। ডেবরার বন্ধু? এই যুবক ডেবরার বন্ধু? কিন্তু কথা হচ্ছে ডেবরা ওর কত বন্ধুকেই তো নিয়ে গেছে ও টাপেন্সের ফ্ল্যাটে। কাকে ছেড়ে কার কথা মনে করবে টাপেন্স এখন? বুঝতে পারছি, আমার কথা মনে পড়ছে না আপনার, বলল যুবক। আমার নাম অ্যান্থনি মার্টসডন। ও আচ্ছা। হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল টাপেন্স। হাত মেলানোর পর টনি বলল, আপনাকে খুঁজে পেয়ে খুব ভালো লাগছে আমার, মিসেস ব্যারেসফোর্ড। আপনার মেয়ে ডেবরা যে ডিপার্টমেন্ট, যে সেকশনে কাজ করে, আমিও সেখানে কাজ করি। আপনার কাছে এভাবে হঠাৎ হাজির হওয়ার কারণ হচ্ছে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? ডেবরাকে চিঠি লিখে আপনি জানিয়েছেন কর্নওয়ালে আছেন, অথচ আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে লিয়া হ্যাম্পস্টনে। আমার মেয়ে কীভাবে জানলো ব্যাপারটা? আমাদের ডিপার্টমেন্টের 2-1 কলিগ দেখেছে আপনাকে এখানে। ব্যাপারটা নিয়ে ডেবরা কিছুটা হলেও বিচলিত,
সে বুঝে উঠতে পারছে না এখানে আপনি কি করছেন। দম নিল টমি। আমার মনে হয় এখানে আসলে কি করছেন আপনি তা ডেবরাকে না জানানোর যথোপযুক্ত কারণ আছে। আমি আসলে কোডিং সেকশনে নতুন কাজ করছি। তুমি আমার মেয়ের সমান বয়সী, তোমাকে তুমি করে বলে অসুবিধা নেই তো? না না না, অসুবিধা কিসের? শুনেছ কি না জানি না, পছন্দ ধরেছে ডিপার্টমেন্টে। কাকে রেখে কাকে বিশ্বাস করা উচিত তা বুঝতে পারছি না। এ অবস্থায় তোমাকে কিভাবে বিশ্বাস করি আমি? বিশ্বাস করার কোনো কারণ নেই এবং নিজের ভালোর খাতিরে বিশ্বাস না করাটাই উচিত। কিন্তু আমার অজুহাতটা খুব সহজ। ডেবের মুখ থেকে আপনার কথা শুনে ভাবলাম আসলে কি হয়েছে আপনার তা জায়গা মতো হাজির হয়ে জেনে নেই। ধন্যবাদ। আমি আসলে, যদি কিছু মনে না করেন, ডেবরাকে পছন্দ করি। চুপ করে আছে টাপেন্স, এক দৃষ্টিতে তাকিয়ে আছে টনির দিকে, যাচাই করছে ওকে। কিছুক্ষণ পর বলল, তুমি আসলে আমাদের ব্যাপারে ঠিক কী জানো বলো তো? আমি শুনেছি ক্যাপ্টেন বেরেসফোর্ড সরকারি একটা কাজে স্কটল্যান্ডে গেছেন, আর আপনি? ভুল শুনেছ। আসলে স্কটল্যান্ডে যায়নি আমার স্বামী, আমার সঙ্গে এখানে আছে সে। বলেন কি? আমার বলা উচিত ছিল, আমার সঙ্গে এখানেই ছিল সে, হঠাৎ করে উধাও হয়ে গেছে। আপনাকে না জানিয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছুর পেছনে লেগেছেন নাকি? সম্ভবত। তবে যদি কোনো বিপদে পড়ে না থাকে, আজ না হোক কাল বিশেষ পদ্ধতিতে যোগাযোগ করবে আমার সঙ্গে। অবশ্যই, আপনাদের পদ্ধতি আপনারাই ভালো জানেন। তবে উপযাচক হয়ে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি আপনাদের? আবারও কিছুক্ষণ চুপ করে টনির দিকে তাকিয়ে থাকলো টাপেন্স, তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলল। বলল, পারো সম্ভবত। ঠিক কতক্ষণ অজ্ঞান ছিল বলতে পারবে না টমি নিজেও, তবে সময়টা বেশ লম্বা অনুমান করল সে। যখন জ্ঞান ফিরে পায়, দেখে চোখের সামনে যেন ছুটে বেড়াচ্ছে আগুনের কতগুলো গোলক। ছুটন্ত গোলকগুলোর মাঝখানে যেন নিউক্লিয়াসের মতো স্থির হয়ে আছে একটা কিছু। যত ছুটছে তত গতি হারাচ্ছে গোলকগুলো, একটা একটা করে কমছে গোলকগুলোর সংখ্যা। শেষ পর্যন্ত বোঝা গেল নিউক্লিয়াসটা আসলে ওর মাথা, এবং প্রচণ্ড ব্যথা হচ্ছে সেখানে। আস্তে আস্তে আরও অনেক কিছু টের পায় সে। ঠান্ডায় অসাড় হয়ে আসা হাত পা, ক্ষুধা, বারবার চেষ্টা করার পরও ঠোঁট নাড়তে না পারার অক্ষমতা। আগুনের গোলকগুলো তখন হুট করে একটা দুটো উদয় হচ্ছে। এক সময় টের পেল টমি মাটিতে পড়ে আছে সে, খুবই শক্ত মাটি, পাথরের মতো শক্ত। আসলেই শক্ত পাথরের উপর পড়ে আছে টমি। ঐশ্বর্য একটা ব্যথায় যেন ছিঁড়ে পড়তে চাইছে মাথাটা। ইচ্ছে থাকার পরও নড়তে পারছে না সে। ক্ষুধা লেগেছে, প্রচণ্ড ক্ষুধা, ঠান্ডা লাগছে এবং অস্বস্তি বোধ করছে। মিসেস প্যারেন্নার বোর্ডিং হাউসের বিছানা তো এত অস্বস্তিকর ছিল না। এটা কি তাহলে সন্সোষী? না, অবশ্যই না। অনেক কথা মনে পড়ে গেল টমির। স্মাগলার্স রেস্ট, হেইডক, ওয়্যারলেস ট্রান্সমিটার, পত্রিকার বিজ্ঞপ্তি দেখে চাকরি নেওয়া তথাকথিত দক্ষ কিন্তু আসলে আনারি ওয়েটার, যে কিনা নিঃসন্দেহে জার্মান। সন্সোষী ড্রাইভওয়ে। কেউ একজন চুপিসারে এসে হাজির হলো টমির পেছনে। লোকটার উপস্থিতি যেইমাত্র আঁচ করতে পেরেছে টমি, অমনি। অথচ সে ভেবেছিল স্মাগলার্স রেস্ট থেকে নিরাপদে বের হতে পেরেছে, ভেবেছিল বাঁচতে পেরেছে হেইডকের কবল থেকে। তার মানে হেইডকই উল্টো বোকা বানিয়েছে ওকে। কিন্তু টমি নিজের কানে শুনেছে হেইডক তার বাড়ির ভেতরে ঢুকে দরজা আটকে দিয়েছিল। তাহলে টমির অলক্ষ্যে ওই বাড়ির ভেতর থেকে বের হয়। টমির আগে সন্সোষী ড্রাইভওয়েতে হাজির হলো কি করে লোকটা? টমির মাথায় যেই বাড়ি মেরে থাকুক না কেন, কোনো সন্দেহ নেই রডোড্রেনের ঝোপটার আড়ালে ঘাপটি মেরে বসেছিল টমির জন্য। এত জলদি উৎপেতে থাকাটা কিভাবে সম্ভব হলো হেইডকের পক্ষে? না, সম্ভব না ব্যাপারটা। হেইডকের মতো বিশালদেহী কেউ যদি ওর বাড়ি থেকে বের হয়ে টমির পিছু নিত, টের পেতই সে। ওকে ফাঁকি দিয়ে হেইডক কোনোভাবেই ঢুকে পড়তে পারে না সন্সোষী ড্রাইভওয়েতে, কোনোভাবেই লুকিয়ে থাকতে পারে না রডোড্রেনের ঝোপের আড়ালে। তাহলে
কে বাড়ি মেরেছে টনির মাথায়? অ্যাপলডোর। টমি সব বুঝে গেছে। টের পেয়ে অ্যাপলডোরকে আগেই জায়গা মতো পাঠিয়ে দিয়েছিল হেইডক। কিন্তু স্মাগলার্স রেস্টের হল পার হয়ে সদর দরজার দিকে যাওয়ার সময় টমি নিজ চোখে দেখেছে রান্নাঘরে কী যেন করছিল অ্যাপলডোর। তাহলে সেই বা বাড়ি ছেড়ে এত জলদি বের হলো কখন, আর কখন সংস্কৃতি বা হাজির হলো? আচ্ছা, টমি কি আসলে তখন অ্যাপলডোরকে দেখেছে রান্নাঘরে? কাউকে না কাউকে যে সে দেখেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটা যে অ্যাপলডোর নিশ্চয়তা কি? টমি নিজেও তো জোর দিয়ে বলতে পারছে না কথাটা। উত্তেজিত অবস্থায় ছিল সে তখন। হামলার আশঙ্কা করছিল হেইডকের পক্ষ থেকে, এবং তা মোকাবেলার জন্য টান টান অবস্থা ছিল ওর শরীর। কাজেই রান্নাঘরের দিকে এক পলক তাকিয়ে কাকে দেখেছে? না, টমি নিশ্চিত না রান্নাঘরের আধখোলা দরজার ফাঁক দিয়ে যে মানুষটা দেখেছিল সে আসলে অ্যাপলডোরে কিনা। কিন্তু রান্নাঘরে তখন যাকে দেখে থাকুক না কেন টমি কিছু যায় আসে না তাতে। শত্রুপক্ষ কাবু করতে সক্ষম হয়েছে ওকে, এবং সেটাই বড় কথা। এখন টমির কাজ হচ্ছে কোথায় আছে সেটা জানা এবং তারপর পালানোর চেষ্টা করা। মিস্টার গ্রান্টকে সব কথা জানাতে হবে। মিস্টার গ্রান্ট নামটা মনে পড়া মাত্র একটা কথা মনে পড়ল টমির। পচন ধরেছে আমাদের ডিপার্টমেন্টে। মিস্টার গ্রান্টও সেই পচনের শিকার না তো? সব কিছুর মূলে যে তিনি নেই জানছে কি করে টমি? সেই এজেন্ট সন্সোসের নাম বলেছে যে, কি যেন নাম লোকটার? চেষ্টা করে মনে করতে পারছে না টমি। NRM এর ব্যাপারটা জানতে পারা মাত্র ট্রাকের নিচে পড়ে মরল। আর হত্যাকাণ্ডে যে মিস্টার গ্রান্টের হাত ছিল না, খেয়ে বলতে পারবে জোর দিয়ে? না, একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ বলতে পারবে না সম্ভবত। মিস্টার গ্রান্ট NRM অক্ষর দুটোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। জরুরি দরকার ছিল না, তারপরও ডিপার্টমেন্ট ছেড়ে অনেক আগে চলে আসা 2 এজেন্টকে পাঠিয়েছেন লিয়া হ্যাম্পটনে তথাকথিত পচনের দোহাই দিয়ে 5th কলামের 2 কর্তা ব্যক্তির খোঁজে। টমি টাপেন্সের উপর নজর রাখার বাহানায় নিজে ছুটি কাটাচ্ছেন এখানে, অথচ টমি আর টাপেন্সকে সবসময় রেখেছেন নিজের 2 মুঠোর ভেতরে। তার উদ্দেশ্য কি? NM বলে আসলে কেউ নেই তা দেখিয়ে দেয়া। লিয়া হ্যাম্পটনে 5th কলামের কোনো কার্যক্রম নেই, ডিপার্টমেন্টের কাছে তা প্রমাণও করা। লিয়া হ্যাম্পটনে যদি 5th কলামের কাউকে শেষ পর্যন্ত পাওয়া না যায়, তাহলে বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল টমির। লিয়া হ্যাম্পটনে 5th কলামের অস্বস্তি করতে না পারলে কেউ কখনো কোনো সন্দেহ করতে পারবে না। গুপ্ত সংস্থার অন্যতম শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তির ঘাঁটি গেড়ে বসেছিল লন্ডনে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ভেতরেই। সেক্ষেত্রে টমিকে এভাবে অকেজো করে দেওয়ার মানে কি? উত্তরটা বুঝতে দেরি লাগলো না টমির। ওকে গায়েব করে দেয়া হবে, কারণ তার ফলে NRM এর রহস্যটা রহস্যই থেকে যাবে। কেউ নিশ্চিত হতে পারবে না টমিকে কে আসলেই গায়েব করে ফেলা হয়েছে নাকি সে নিজে থেকে উধাও হয়ে গেছে। রহস্যের সমাধান করতে গিয়ে কোনো সরকারি কর্মকর্তা হারিয়ে যাওয়ার ঘটনা নতুন না। কোনো রহস্যের রহস্য হিসেবে থেকে যাওয়ার নজিরও কম নেই ইংল্যান্ডে। তার মানে টমিকে চিরতরে সরিয়ে দেয়া, নিজেকে চিরতরে সন্দেহমুক্ত করতে চাইছেন মিস্টার গ্রান্ট। অনেক আগেই চোখ খুলেছে টমি। এতক্ষণে অন্ধকার শুয়ে এসেছে তার চোখে। কোত্থেকে যেন একটা আয়তাকার অস্পষ্ট আলো রেখা আসছে, কোনো জানালা অথবা গারদের ফাঁক দিয়ে হবে সম্ভবত। বদ্ধ কোনো জায়গায় আছে সে। ভেতরে বাতাস নেই, ঠান্ডা আর ভেজা ভেজা। কোনো কিছুতেই ছাতা পড়লে যেমন গন্ধ হয় তেমন একটা গন্ধ চারদিকে। সম্ভবত কোনো সেলারে আটকে রাখা হয়েছে ওকে, অনুমান করল সে। বেঁধে রাখা হয়েছে ওর হাত পা, মুঠের ভিতরে গোজ ভরে দিয়ে মুখটা পেঁচিয়ে বাঁধা হয়েছে যাতে আওয়াজ করতে না পারে। সন্তর্পণে যাতে কোনো আওয়াজ না হয় এমনভাবে হাত পা নাড়ানোর চেষ্টা করল টমি, কিন্তু পারল না। ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা গেল এমন সময়। টমির পেছনের কোনো এক জায়গায় একটা দরজা খুলে গেল। মোমবাতি হাতে নিয়ে ভেতরে ঢুকেছে কেউ। টমির কাছে এসে মোমবাতিটা যখন মেঝেতে নামিয়ে রাখল লোকটা, তখন তাকে চিনতে পারল টমি। অ্যাপলডোর। একটা কথা বলল না লোকটা, মোমবাতি নামিয়ে রেখেই চলে গেল। 2 হাতে একটা ট্রে নিয়ে ফিরে এলো কিছুক্ষণ পর। ট্রের উপর দেখা যাচ্ছে পানির একটা জগ, একটা গ্লাস, কয়েক টুকরো পাউরুটি আর পনির।
ঝুঁকে পড়ে ট্রেটা নামিয়ে রাখল সে মেঝেতে। টমির হাত পা বাঁধনে ঠিক আছে কিনা দেখল, তারপর পরখ করল মুখের পট্টিটা। শান্ত গলায় বলল, আপনার মুখের বাঁধন খুলে দেব, ফলে খাবার আর পানি খেতে পারবেন আপনি। যদি চেঁচানোর কোনো চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আপনার মুখ বন্ধ হয়ে যাবে আবার। বুঝতে পেরেছেন? মাথা ঝাঁকানোর চেষ্টা করল টমি, কিন্তু সঙ্গে সঙ্গে পুরো সেলার যেন দলে উঠল ওর চোখের সামনে। একটু ধাতস্থ হওয়ার পর কয়েকবার চোখ পিটপিট করল সে। বোঝাতে চাইল অ্যাপলডোরের কথা বুঝতে পেরেছে। টমির ইঙ্গিত বুঝতে পারল অ্যাপলডোর। পট্টিটা খুলে গোঁজ বের করে নিল। গোঁজটা এতক্ষণ যেন বোঝা হয়ে ঢুকেছিল মুখের ভেতরে। ওটা সরিয়ে যাওয়া মাত্র চোয়াল নাড়তে শুরু করল টমি। স্বাভাবিক অবস্থায় আনতে চাইছে মুখের ভেতরটাকে। কয়েকবার চেষ্টা করার পর ঢোক গিলতে পারল। তারপর খেয়াল করল ঢোক গিলতে আর কষ্ট হচ্ছে না। প্রথমে পানি খেল সে, তারপর নিচু গলায় বলল, তোমার আসল নাম কি? ফ্রিডজ নাকি ফ্রান্স? আমার আসল নাম অ্যাপলডোর। টমিকে ধরাধরি করে বসিয়ে দিল সে। 2 টুকরো পাউরুটির মাঝখানে 1 টুকরো পনির রেখে পৃথিবীর সবচেয়ে সহজ স্যান্ডউইচটা বানালো। তারপর সেটা ধরল টমির মুখের সামনে। গোগ্রাসে খেতে শুরু করল টমি। স্যান্ডউইচ খাওয়া শেষ করে আবার পানি খেল সে। তারপর বলল, আমাকে কি করবে তোমরা শেষ পর্যন্ত? মেরে ফেলবে? জবাব না দিয়ে গোছটা তুলে নিল অ্যাপলডোর মেঝে থেকে। কমান্ডার হেডকের সঙ্গে দেখা করতে চাই আমি, তাড়াহুড়া করে বলল টমি। মাথা নাড়িয়ে ওর স্বীকৃতি জানালো অ্যাপলডোর। টমির মুখের ভিতর গোজ ঢুকিয়ে মুখটা ব্যান্ডেজের বেঁধে চলে গেল। একভাবে বসে আছে টমি, তাকিয়ে আছে অন্ধকারের দিকে। কি করবে, অথবা আদৌ কিছু করার আছে কি না বুঝতে পারছে না। পিঠের সঙ্গে যদি দেয়াল থাকতো তাহলে ভালো হতো, হেলান দিতে পারত, আরাম লাগত, কিন্তু তাও করা যাচ্ছে না। একদিকে কাত হয়ে কখন শুয়ে পড়ল মেঝেতে বলতে পারবে না। বলতে পারবে না কখন ঘুমে বন্ধ হয়ে গেল ওর 2 চোখ। দরজা খোলার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজে ঘুমটা ভাঙল। এবার হেডক আর অ্যাপলডোর একসঙ্গে ঢুকছে। পট্টি খুলে গোঁজ সরিয়ে নেওয়া হলো টমির মুখ থেকে। ওকে বসিয়ে দিল, ঢিলে করে দেওয়া হলো ওর হাত পায়ের বাঁধন। উঠে বসল টমি। হেডকের হাতে একটা অটোমেটিক পিস্তল দেখা যাচ্ছে। অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল টমি। নিরীহ গলায় বলল, কমান্ডার, এসব কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। কেন আমাকে এভাবে কিডন্যাপ করে নিয়ে আসা হলো? কেন আমাকে এভাবে হাত পা বেঁধে? আস্তে আস্তে মাথা নাড়ছে হেডক। শক্তির অপচয় করে লাভ কি? মানে আপনি সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট। আমি সেটা কাউকে বলবো না, সেরকমই তো কথা হয়েছিল আমাদের মধ্যে। তাহলে কেন? হেডককে আবারও মাথা নাড়তে দেখে থেমে গেল টমি। অভিনয় করে কোনো লাভ আছে মিরোজ? আপনি কি ভেবেছেন আপনার এসব কথা বিশ্বাস করব আমি? নিজেকে কি মনে করেন আপনি? এবার রাগ করার ভান করল টমি। আপনার ক্ষমতা যত বড়ই হোক না কেন, আমার সঙ্গে এভাবে আচরণ করতে পারেন না আপনি। বারবার বলছি আপনার গোপন কথা কারো কাছে বলবো না, তারপরে বিশ্বাস হচ্ছে না আমাকে। আমি কিন্তু বারবার অভিনয় করতে নিষেধ করেছি আপনাকে, মনে রাখবেন। আপনি ব্রিটিশ ইন্টেলিজেন্সের একজন অফিসার নাকি আনারে একজন অপেশাদার গোয়েন্দা, তাতে কিছু যায় আসে না আমার। কে আপনাকে পাঠিয়েছে এখানে তাও জানতে চাই না, কারণ যেই পাঠিয়ে থাকুক তার কাছে গিয়ে যা দেখেছেন সে ব্যাপারে রিপোর্ট করতে পারবেন না। কিন্তু পুলিশের কাছে যখন গিয়ে রিপোর্ট করা হবে আমি হারিয়ে গেছি, তখন তারা খুঁজতে শুরু করবে আমাকে। নাক বের করে নিঃশব্দ হাসল হেডক। আজ বিকেলে 2 পুলিশ অফিসার এসেছিল আমার এখানে, 2 ভালো আমার বন্ধু। মিস্টার মিডোসের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করে গেছে ওরা। জিজ্ঞেস করেছে যেদিন গায়েব হয়ে গেলেন তিনি, সেদিন কেমন দেখাচ্ছিল তাকে, কি বলেছেন তিনি, ইত্যাদি ইত্যাদি। ওরা কল্পনা করতে পারেনি যার ব্যাপারে পোছতাছ করছে সে লোক তার পায়ের নিচে আছে। কল্পনা করবেই বা কীভাবে? নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার হেডকে সন্দেহ করার সাধ্য কার আছে? পুলিশ নিশ্চিত
সম্পূর্ণ সুস্থ শরীরে স্বাভাবিক অবস্থায় এ বাড়ি থেকে বের হয়েছেন আপনি। দুজন প্রত্যক্ষদর্শীও আছে, কাজেই আপনি নিশ্চিত থাকতে পারেন আর কেউ কখনো খুঁজতে আসবে না আপনাকে এ বাড়িতে। এবং আপনিও এখানে আমাকে সারা জীবন রেখে দিতে পারবেন না। সেটার দরকারও হবে না। আগামীকাল রাতে একটা নৌকা আসবে আমার সেই ছোট্ট গোপন খাঁড়িতে, সেটাতে করে এক জায়গায় পাঠানো হবে আপনাকে। ততক্ষণ আপনি জীবিত থাকতেও পারেন, আবার নাও থাকতে পারেন। যদি মারা না যান, নিশ্চিত থাকুন সেই জায়গায় পাঠানো হবে আপনাকে। সেখানে পৌঁছার আগে প্রাণ হারাবেন অবশ্যই। যারা নৌকায় আপনার সহযাত্রী হবে তারা ওই জায়গায় আপনাকে নিয়ে যাওয়ার চেয়ে আপনার লাশ নিয়ে যেতেই পছন্দ করবে বেশি। তাহলে আর দেরি করছেন কেন? গুলি করে মেরে ফেলছেন না কেন আমাকে? আবারও দাঁত দেখা গেল হেডকের। এখনও 24টা ঘন্টা হাতে আছে। আপনাকে এখনই মেরে ফেললে গুমট আবহাওয়াটা গোপন করতে পারবো না পচা লাশের গন্ধ। কোনো কারণে যদি আবার পুছতাছ করতে আসে পুলিশ, ওদের নাকে নাও এড়াতে পারে গন্ধটা। তার মানে ভাবল টমি, খোলা সাগরে নিয়ে গিয়ে এমন কোথাও আমার লাশ ফেলবে ওরা, যেখানে দিয়ে যাত্রীবাহী জাহাজ অথবা মাছ ধরার নৌকা যায় না সাধারণত। কেউ কখনো খুঁজে পাবে না আমার লাশ, আর পেলেও। আমি আসলে একটা কথা জানতে এসেছিলাম। হেডকের কথা শুনে চিন্তার জাল ছিঁড়ে গেল টমির। কি কথা? জিজ্ঞেস করল সে। আপনার জন্য কিছু করতে পারি কি? মানে? যেমন ধরুন, কাউকে কোনো কিছু জানানোর আছে কিনা আপনার, অথবা কাউকে কিছু দিয়ে যেতে চান কিনা আপনি? ফাঁদ, নিঃসন্দেহে। হেডক আসলে ভালো মানুষই দেখিয়ে জেনে নিতে চাইছে আর কে কে আছে টমির সঙ্গে, অথবা আসলেই অন্য কেউ আছে কিনা। তার মানে টাপিন্স কি এখনো রয়ে গেছে হেডকের সন্দেহের বাইরে? তার মানে এই খেলায় যদি টমি হেরেও যায়, টাপিন্স হয়তো শেষ পর্যন্ত। না, বলল টমি, কাউকে কিছু জানানো নেই আমার, কাউকে কিছু দেওয়ারও নেই। আমি নিঃসঙ্গ মানুষ। আপনার কোনো বন্ধুকে কোনো মেসেজ দেওয়ার থাকলে বলতে পারেন, সেটা যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা। তার মানে হেডক আসলে তথাকথিত মিস্টার মিডোসের পরিচয় বের করার চেষ্টা করছে। ভালো, ভাবল টমি, করতে থাকুক। চেষ্টাতে যতক্ষণ চালিয়ে যাবে শয়তানটা, ততক্ষণ বেঁচে থাকার আশা আছে টমির। না, বলল সে, কাউকে কোনো মেসেজ দেওয়ার নেই আমার। তাহলে আর কি করা? অ্যাপলডোরকে ইঙ্গিত করল হেডক। আবারও কিছুক্ষণ একা থাকুক। টমির মুখে গুঁজ ঢুকিয়ে মুখটা ব্যান্ডেজে পেঁচিয়ে বাঁধল অ্যাপলডোর। তারপর বেরিয়ে গেল হেডকের পিছু পিছু। তালা লাগিয়ে দিল দরজায়। সঙ্গে সঙ্গে একরাশ চিন্তা যেন ঝাঁপিয়ে পড়ল টমির উপর। ওর ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পারেনি হেডক, এবং সেটা ভেবে ভালো লাগছে ওর। কে পাঠিয়েছে টমিকে, ওর সঙ্গে আর কেউ আছে কি না, এইসব জানার জন্য অত্যাচার শুরু করতে পারত, তাও করেনি। দলের গোপন খবর দলের বাইরে কেউ জেনে ফেললে ওই লোককে শেষ করে দেওয়াটাই হেডকের নিয়ম, আর তা করার জন্য খবর পাঠিয়েছে জায়গা মতো। প্রফেশনালদের কায়দায় বাধা হয়েছে টমিকে। হাজার চেষ্টা করলেও বাঁধন আগলা করতে পারবে না সে। এখনও সচল আছে ওর মস্তিষ্ক, কিন্তু তাতেও লাভ হচ্ছে না খুব একটা, কারণ চিন্তা করা ছাড়া আর কিছু করতে পারবে না সে মগজ কাজে লাগিয়ে। আচ্ছা, একটা মেসেজের কথা বলল হেডক, কোনো বুদ্ধি কি বের করা যায় ওই ব্যাপারে? বেশ কিছুক্ষণ ভাবল টমি, কিন্তু কোনো বুদ্ধি বের করতে পারল না। একটাই ভরসা, টাপিন্স আছে এখনো, কিন্তু টাপিন্সই বা করতে পারবে কি? একটা ব্যাপারে ঠিক কথাই বলেছে হেডক, ওকে কেউ জড়াতে পারবে না টমির উধাও হয়ে যাওয়ার সঙ্গে। আসলেই সম্পূর্ণ সুস্থ শরীরে স্বাভাবিক অবস্থায় স্মাগলার্স রেস্ট থেকে বের হয়েছিলেন টমি। দুজন প্রত্যক্ষদর্শীও আছে ঘটনাটার, কাজেই টাপিন্স অন্য যাকে সন্দেহ করুক না কেন, হেডককে তা করবে না। টাপিন্স আদৌ কি সন্দেহ করবে কি না, তাই বা কে জানে। সে হয়তো ভাববে গুরুত্বপূর্ণ কোনো সূত্র পেয়েছে টমি, আর সেটার পেছনে লেগেছে কাউকে কিছু না জানিয়ে। ইস, সন্সেসের ড্রাইভওয়েতে তখন যদি আর একটু সতর্ক থাকতো টমি। সেলারে আলো বলতে গেলে নেই। একদিকে দেয়ালে এক কোণায় মেঝে থেকে বেশ উঁচুতে গরাদের মতো আছে,
সেখান দিয়ে একটুখানি আলো আসছে। টমির মুখে যদি গোজ ভরা না থাকতো, মুখটা যদি ব্যান্ডেজে পেঁচানো না থাকতো, তাহলে সাহায্যের জন্য চিৎকার করতে পারত সে। কিন্তু তাতেও খুব একটা লাভ হতো বলে মনে হয় না। কেউ সম্ভবত শুনতে পেত না টমির চিৎকার। পরের আধ ঘন্টা হাত পার বাঁধন আকলা করার জন্য অনেকবার চেষ্টা করল সে, কোনো লাভ হলো না। গোজটা যেভাবেই হোক মুখ থেকে বের করে ফেলার চেষ্টা করলো বারবার, প্রতিবারই ব্যর্থ হলো। অ্যাপলডোর জানে কিভাবে কারো হাত পা বাঁধতে হয়, কিভাবে মুখে গোজ ঢোকাতে হয়। বাইরে হয়তো বিকেল, অনুমান করল টমি। কান খাড়া করল সে। বাড়ির ভেতরে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। হেডক সম্ভবত বাইরে কোথাও গেছে। কোথায় গেছে? গল্ফ খেলতে? ক্লাব হাউসে গিয়ে নিশ্চয়ই গল্প করছে অন্যদের সঙ্গে, নিশ্চয়ই মিস্টার মিডোসের ব্যাপারে। আহা, মানুষটা খুব ভালো ছিল, জাতীয় কথাবার্তা বলছে। টমি টের পেল রেগে যাচ্ছে সে। এই রাগ ব্যর্থতার, হেডককে চিনতে পারেনি সে। আরও বড় কথা, শয়তানটার হাতে ধরা পড়েছে। ওকে এত সফলভাবে পাকড়াও করতে সক্ষম হয়েছে হেডক যে কোথাও কোনো ক্লু রাখেনি। কোথাও কোনো ক্লু না রাখাটাই ফিফথ কলামের বৈশিষ্ট্য। কিসের আওয়াজ? আবারও কান খাড়া করল টমি। অনেক দূর থেকে একটা আওয়াজ আসছে বলে মনে হচ্ছে। মনোযোগ দিয়ে কিছুক্ষণ শুনল টমি। মনে হচ্ছে গুনগুন করে কোনো গানের সুর ভাজছে কেউ, কণ্ঠটা কোনো পুরুষের। নিজের জন্য আফসোস হলো টমির। মুখে যদি গোজ না থাকতো ওর, মুখটা যদি বাঁধা না থাকতো পট্টি দিয়ে। আরও কাছে এগিয়ে এলো সুরটা। স্মাগলার্স রেস্টের আরও কাছে চলে আসছে আগন্তুক। ওর গুনগুন আরও স্পষ্টভাবে শুনতে পাচ্ছে টমি এখন। ওর স্মৃতিতে দোলা দিচ্ছে কিছু একটা। তুমি যদি পৃথিবীর একমাত্র মেয়ে হতে, আর আমি যদি একমাত্র ছেলে হত। 1917 সালের জনপ্রিয় একটা গান। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, তবুও জনপ্রিয়তা পায় গানটা। টমি নিজেও কতবার গিয়েছে ওই গান। কিন্তু আগন্তুক তো ঠিকমতো সুর ভাজতে পারছে না। গানের যেসব জায়গায় বিরতি নেই, সেখানে বিরতি দিচ্ছে কেন সে? গানটা কি ঠিকমতো শুনেনি লোকটা? হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠল টমি। টান টান হয়ে গেছে ওর শরীর। আগন্তুকের সুরের সেই বিরতিগুলো পরিচিত বলে মনে হচ্ছে ওর কাছে। পৃথিবীর মাত্র একজনই আছে যে বিশেষ এই গানে, বিশেষ ওই জায়গাগুলো বিরতি দিয়ে দিয়ে গানটা সুর ভাজে। আলবার্ট। স্মাগলার্স রেস্টের কাছে ঘুরঘুর করছে আলবার্ট। এত কাছে আছে লোকটা, অথচ ওকে নিজের উপস্থিতির ব্যাপারটা কিছুই জানাতে পারছে না টমি। হাত পা বাঁধা ওর, মুখে গুজু ভরা। কিন্তু টমি কি আসলেই অসহায়? একদিকে কাত হয়ে পড়ে শুয়ে পড়ল সে। গাঢ় ঘুমের সময় যেভাবে নাক ডাকে লোকে, সেভাবে নাক ডাকছে, তবে নির্দিষ্ট একটা কায়দায়। একই সঙ্গে একটু পরপর ঘর ঘর আওয়াজ করছে গলা দিয়ে, যত জোরে সম্ভব, এটাও নির্দিষ্ট কায়দায়। আশা করছে ওর ওই অদ্ভুত আওয়াজ ওই গরাদের ফাঁক দিয়ে পৌঁছে যাবে আলবার্টের কানে। ব্যাপার কি তা দেখার জন্য যদি হাজির হয় অ্যাপলডোর, ঘুমের ভান করে পড়ে থাকবে টমি। ঘুমের মধ্যে নাক ডাকানোটা অস্বাভাবিক কিছু না। আলবার্ট যেভাবে বিরতি দিয়ে দিয়ে সুর ভাঁজছিল, সেভাবে বিরতি দিয়ে দিয়ে আওয়াজ করতে লাগলো টমি। কিছুক্ষণ পর খেয়াল করল বন্ধ হয়ে গেছে আলবার্টের গুনগুন। সে কি কিছু বুঝতে পেরেছে? টাপেন্স বিদায় নেবার পর কিছুক্ষণ ঝিম ধরে থাকলো আলবার্ট। আসলে কিভাবে কি করবে তা ভাবছে। তারপর প্রথমে রওনা দিল সন্সশ্রীর উদ্দেশ্যে। ধীর পায়ে হাঁটছে, এদিক ওদিক তাকাচ্ছে বারবার, অস্বাভাবিক যে কোনো কিছু খেয়াল করার চেষ্টা করছে। সন্সশ্রীর কাছাকাছি পৌঁছে গেল এক সময়। দূর থেকে টানা 5 মিনিট তাকিয়ে থাকলো বোর্ডিং হাউসটার ড্রাইভওয়ের দিকে, কিন্তু উল্লেখযোগ্য কিছু নজরে পড়ল না ওর। দীর্ঘশ্বাস ফেলে ঘুরল সে। রওনা দিল স্মাগলার্স রেস্টের দিকে। পরন্ত বিকেল। পাহাড়ের ঢালের এক কোনায় দাঁড়িয়ে আছে আলবার্ট। ঝোপঝাড় আর বিক্ষিপ্তভাবে জন্মানো কয়েকটা গাছের আড়ালে থাকার চেষ্টা করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্মাগলার্স রেস্টের দিকে। বাড়ির চারদিকে সাদা রং করা কতগুলো খাটো তক্তার বেড়া দেয়া। অনতি দূরের ঘেঁষো জমিনে অলস চড়ে বেড়াচ্ছে কয়েকটা ভেড়া।
ড্রাইভওয়ে ধরে বেরিয়ে এলো একটা গাড়ি। ভোঁ করে বেরিয়ে গেল আলবার্টকে পাশ কাটিয়ে। ড্রাইভিং সিটে বিশালদেহী এক পুরুষ, তার পাশের সিটে কয়েকটা গলফ ক্লাব। গাড়িটা পাহাড়ি পথ ধরে ছুটে যাচ্ছে সম্ভবত গলফ মাঠের উদ্দেশ্যে। নিশ্চয়ই কমান্ডার হেইডক, ভাবল আলবার্ট। পুরো বাড়িটা আরেকবার চক্কর দিল সে। ছিমছাম সুন্দর একটা বাড়ি, বাইরে চমৎকার একটা বাগান, চারদিকে মনোরম পরিবেশ, সবকিছু শান্ত স্বাভাবিক। গুনগুন করতে করতে শুরু করলো আলবার্ট। তুমি যদি পৃথিবীর একমাত্র মেয়ে হতে, আর আমি যদি হতাম একমাত্র ছেলে। বাড়ির একটা পার্শ্ব দরজা খুলে বেরিয়ে এলো একটা লোক। এক হাতে ওর একটা নিড়ানি। বাড়ির পেছন দিকে কোথায় যেন চলে গেল সে। পায়ে পায়ে বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে আলবার্ট, কান খাড়া। বাগানটা পার হলো, সতর্ক দৃষ্টি রেখেছে অচেনা লোকটা যেদিক গেছে সেদিকে। একসময় পার্শ্ব দরজা ছাড়িয়ে হাজির হলো বাড়ির পেছন দিকের এক কোণায়। কিছুটা দূরে বেশ বড় ফাঁকা জায়গায় দেখা যাচ্ছে সবজির বাগান করা হয়েছে সেখানে। মন দিয়ে আকাশে সাফ করছে নিরালিওয়ালা। কয়েক মিনিট ঠায় দাঁড়িয়ে থেকে লোকটার কাজ দেখল আলবার্ট, তারপর নিঃশব্দে সরে এলো। এখন ওর মনোযোগ স্মাগলার্স রেস্টের উপর। ছিমছাম একটা বাড়ি, আবারও ভাবল সে। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত একজন অফিসার এখানে থাকতে চাইবে না তো কোথায় চাইবে? তারপরও আলবার্টের প্রশিক্ষণপ্রাপ্ত মন বলছে কোথাও না কোথাও কোনো না কোনো একটা কিন্তু আছে। মিস্টার ব্যারেসফোর্ডকে সন্সোসির দরজা শেষবার দেখেছে বলে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে দুইজন লোক, কিন্তু তারা যে সত্যি কথা বলছে তার নিশ্চয়তা কি? কাল রাতে এই বাড়িতে সাফার করেছে মিস্টার ব্যারেসফোর্ড, তারপর বের হতে পেরেছেন তিনি এখান থেকে, নিশ্চয়তা কি? বলা হচ্ছে সন্সোসির এক বা একাধিক বাসিন্দা জার্মান গুপ্তচর। লিয়া হ্যাম্পটনের অন্য কারো বেলায় বলা হচ্ছে না কেন কথাটা? কমান্ডার হেইডককে কেন সন্দেহ করছে না কেউ? আবার গুনগুন করে গাইতে শুরু করলো সে। তুমি যদি পৃথিবীর একমাত্র মেয়ে হতে, আর আমি যদি হতাম একমাত্র ছেলে। নির্দিষ্ট বিরতিতে গান গাইছে, থামছে। একই সঙ্গে আবারও চক্কর দিচ্ছে পুরো বাড়িটা, তবে এবার খুব কাছ থেকে। আশ্চর্য, কমান্ডার হেইডক কি তার বাড়ির ভেতরে শকুর পালেন? নইলে বাড়ির ভেতর থেকে ওরকম ঘোতঘোত আওয়াজ আসছে কিসের? আসলে বাড়ির ভেতরে থেকে না, মনে হচ্ছে বাড়ির নিচ থেকে, ভূগর্ভস্থ কোনো ঘর থেকে আসছে আওয়াজটা। আর শুধু ঘুতঘুতই না, অদ্ভুত এক গড়গড়ানিও শোনা যাচ্ছে একটু পরপর। একই জায়গায় শকুর না বনবিড়াল, নাকি ভূগর্ভস্থ কোনো কক্ষে পরন্ত এক বিকেলে নাক ডাকছে কেউ? চুপচাপ শান্ত এই পরিবেশে কাজ না থাকলে ঘুম আসতে পারে যে কারোরই, কিন্তু ভূগর্ভস্থ কক্ষ, বলা ভালো সেলারে কেন? সেলার? অদ্ভুত এই আওয়াজের উৎসর দিকে একটু এগোলো আলবার্ট। বারবার তাকাচ্ছে এদিক ওদিকে। উঁচু নিচু জমিনের একদিকে গজিয়ে আছে বড় বড় ঘাস। উবু হয়ে বসে দুহাত দিয়ে সেগুলো সরানো মাত্র দেখা গেল কয়েকটা গড়াদে। শূকর বা বনবিড়ালের ডাক ততক্ষণে আরও জোরালো হয়েছে। আওয়াজটার প্রতি নিজের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করল আলবার্ট। যদি শূকরের ডাককে ডট আর বনবিড়ালের ডাককে ড্যাশ কল্পনা করা হয়, তাহলে সেলারের ভেতর থেকে যে আওয়াজ আসছে তা এরকম: ডট 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 ড্যাশ 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 ডট ডট ডট। SOS। সেলারের ভেতর থেকে SOS পাঠাচ্ছে কেউ। আরেকবার এদিক ওদিক দেখে নিয়ে গড়াদের কাছে মুখ নামালো আলবার্ট, চাপা গলায় বলল, মিস্টার ব্যারেসফোর্ড। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল ডট ডট আর ড্যাশ ড্যাশ, মানে মনে হলো সর্বশক্তিতে গঙ্গিয়ে উঠেছে কেউ। একটা গড়াদের গায়ে নির্দিষ্ট পদ্ধতিতে কয়েকটা টোকা দিল আলবার্ট, নির্দিষ্ট একটা মেসেজ জানিয়ে দিল টমিকে। তারপর চট করে সরে পড়ল গড়াদের কাছ থেকে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির লেখা গল্প গুপ্তচর এর ৫ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ যদি ভালো মনে করে থাকেন, আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।